আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা ঐতিহাসিক বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূলত এমন একটা টেক্সট বা পাঠের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে অজু করার প্রতিটি শারীরিক ধাপ অত্যন্ত সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে। এটা শুনলে হয়তো অবাক লাগতে পারে যে শত শত বছর আগের একটা বর্ণনায় কতটা নিখুঁতভাবে এই প্রক্রিয়াটি রেকর্ড করা হয়েছিল। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজকের আলোচনার রূপরেখাটা খুব সাধারণ। প্রথমে আমরা দেখব মূল উৎসটা কি, এরপর অজুর একটা পরিষ্কার সংজ্ঞা দাঁড় করাব, তারপর ধাপে ধাপে মূল প্রক্রিয়া, কাজের প্রতিসাম্য বা ব্যালেন্স এবং সবশেষে এর ঐতিহাসিক ভিত্তি বা চূড়ান্ত স্বীকৃতি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম ভাগ, মূল উৎস এবং এর প্রামাণিকতা দিয়ে। স্ক্রিনে এখন সহি আল বুখারির ১৪০ নম্বর হাদিসটির মূল আরবি পাঠটি দেখা যাচ্ছে। আতা ইবনু ইয়াসার এই বর্ণনাটি দিয়েছেন। তিনি মূলত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাজগুলো একেবারে চোখের সামনে দেখেছেন, আর ঠিক সেটাই হুবহু লিপিবদ্ধ করেছেন। মানে এটা শুধু পুরনো কোনো লেখা নয়, একেবারে জীবন্ত একটা ঐতিহাসিক দলিল। শত শত বছর আগে কেউ একজন আরেকজনের কাজ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে লিখে রেখেছেন, এটা চিন্তা করলেই অবাক লাগে। এবার যদি এর ইংরেজি অনুবাদটার দিকে একটু তাকাই, তাহলেই বোঝা যায় এই নির্দেশিকাগুলো ঠিক কতটা সুনির্দিষ্ট। কোনো ভাষা কথা নেই এখানে। মনে হচ্ছে যেন আধুনিক যুগের কোনো ইনস্ট্রাকশনাল ম্যানুয়াল পড়ছি। মানে কোনটার পর কোনটা করতে হবে তার একটা কঠোর মাপযোগ বা সিকোয়েন্স এখানে মেনটেন করা হয়েছে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, অজুর সংজ্ঞা, অর্থাৎ এই সুশৃঙ্খল শারীরিক চর্চাটি আসলে কি। এই নির্দিষ্ট উৎসটির ওপর ভিত্তি করে যদি বলি, অজু হলো মূলত একটা সুশৃঙ্খল শারীরিক চর্চা। আরেকটু সহজ করে বললে, এক আজলা বা হাতের মুঠো ভরে পানি নিয়ে শরীরের নির্দিষ্ট কিছু অংশ, যেমন মুখমণ্ডল, হাত, মাথা আর পা ধোয়ার একটা সুপরিকল্পিত প্রক্রিয়া। এটা কিন্তু খেয়ালখুশি মতো কোনো কাজ নয়, বরং এর প্রতিটা ধাপ একেবারে ছকে বাঁধা। আর এই নিখুঁত সংজ্ঞাটাই আমাদের পরের ধাপগুলোকে বুঝতে আরও সাহায্য করবে। এবার চলুন মূল প্রক্রিয়ায় যাওয়া যাক, অর্থাৎ কালানুক্রমিক পদ্ধতিটা কিভাবে কাজ করে। পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে ৫টা পরিষ্কার ধাপে ভাগ করা হয়েছে। খেয়াল করলে দেখা যাবে প্রথমে মুখ ও নাক, এরপর মুখমণ্ডল, তারপর ২ হাত, এরপর মাথা এবং সবশেষে পা। একটা দারুণ শারীরিক অগ্রগতি বা ফ্লো কিন্তু এখানে আছে। মাথা থেকে শুরু হয়ে একদম যৌক্তিকভাবে শরীরের নিচের দিকে নেমে গেছে। স্ট্রাকচারটা এতটাই গোছানো যে কেউ খুব সহজেই এটা মনে রাখতে পারবে। প্রসেস বা প্রক্রিয়ার শুরুতেই একটা ছোট কিন্তু দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। বর্ণনায় বলা হচ্ছে, তিনি এক আজলা পানি নিলেন, তা দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন। বিষয়টা একটু ভেবে দেখার মতো। মাত্র এক আজলা পানি, আর সেটা দিয়েই একই সাথে কুলি করা এবং নাকে পানি দেওয়ার কাজটা শেষ করা হচ্ছে। কতটা নিখুঁত আর সাশ্রয়ী একটা পদ্ধতি! কাজের দক্ষতায় যেন এতটুকুও ছাড় দেওয়া হয়নি। এরপর মুখমণ্ডল ধোয়ার পালা। এখানে একটা সুনির্দিষ্ট শারীরিক ভঙ্গির কথা বলা হয়েছে। নতুন করে আবার এক আজলা পানি নিয়ে ২ হাত একসাথে মিলিয়ে তারপর মুখমণ্ডল ধোয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে ছোট ছোট সূক্ষ্ম বিবরণগুলো, এগুলোই কিন্তু এই টেক্সটটাকে একটা চমৎকার ভিজুয়াল গাইডে পরিণত করেছে। বর্ণনাটা পড়লে চোখের সামনে যেন দৃশ্যটা একেবারে জীবন্ত হয়ে ওঠে। এখানে একটা মজার ছন্দ বা প্যাটার্ন আছে, যা সত্যি অবাক করার মতো। পুরো প্রক্রিয়াটিতে এক আজলা পানি বা এক মুঠো পানি নেওয়ার কথাটি স্পষ্টভাবে ৭ বার বলা হয়েছে। এই রিপিটেশন বা পুনরাবৃত্তিটা কিন্তু এমনি এমনি হয়নি। এটা আসলে কাজের ধারাবাহিকতা আর কতটুকু পানি ব্যবহার করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড তৈরি করে দেয়। এটা নিশ্চিত করে যে শরীরের প্রতিটি অঙ্গ ধোয়ার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে আমরা আমাদের ৪ নম্বর অংশে চলে এসেছি, কাজের প্রতিসাম্য বা শারীরিক ভারসাম্য। হাত ধোয়ার ক্ষেত্রে চমৎকার একটা ব্যালেন্স বা প্রতিসাম্য ফুটে উঠেছে। খেয়াল করার মতো বিষয় হল, ডান হাতের কাজটা অবিকলভাবে বাম হাতের ক্ষেত্রেও রিপিট করা হয়েছে। মানে প্রথমে নতুন এক আজলা পানি নিয়ে ডান হাত ধোয়া, আর ঠিক একইভাবে আবারও এক আজলা পানি নিয়ে বাম হাত ধোয়া। শরীরের ডান আর বাম দিকের এই চমৎকার ভারসাম্যই কিন্তু শারীরিক শৃঙ্খলার অন্যতম প্রধান একটা দিক। তবে হাত ধোয়ার পরেই কিন্তু কাজের ধরনে একটু পরিবর্তন আসে। মানে মাথাটা আর ধোয়ার কথা বলা হয়নি, বরং ভেজা হাত দিয়ে মাথা মাসেভ করার কথা বলা হয়েছে। আসলে এখানে পানি ঢালার চেয়ে ভেজা হাতের স্পর্শের ওপর বেশি ফোকাস করা হয়েছে। এর মানে হলো, শরীরের সব অংশের জন্য ধোয়ার কৌশল কিন্তু এক নয়, বরং কোন অঙ্গ ধোয়া হচ্ছে তার ওপর ভিত্তি করে পদ্ধতিটা বদলে যায়।
আর পুরো প্রক্রিয়াটা শেষ হয় পা ধোয়ার মাধ্যমে। এখানেও ঠিক আগের সেই নিখুঁত ব্যালেন্স বা প্রতিসাম্যটা ফিরে আসে। ডান পা এবং বাম পা উভয় ক্ষেত্রেই কিন্তু গোড়ালি পর্যন্ত খুব ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে। সীমানাটা একদম নির্দিষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধারায় যে বিন্দুমাত্র বিশৃঙ্খলা নেই, এটা তারই প্রমাণ। এভাবেই একটা সুশৃঙ্খল প্রক্রিয়া তার সমাপ্তির দিকে এগিয়ে যায়। তো আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ অংশে, চূড়ান্ত স্বীকৃতি বা এর ঐতিহাসিক ভিত্তি। আলোচনার একেবারে শেষে থাকা এই উদ্ধৃতিটি পুরো বর্ণনাটার একটা ঐতিহাসিক নোঙর হিসেবে কাজ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বলেন যে তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই অজু করতে দেখেছেন, তখন এই ধাপে ধাপে বলা শারীরিক পদক্ষেপগুলো একটা বিশাল ঐতিহাসিক গুরুত্ব পেয়ে যায়। তখন বোঝা যায় এটা নিছক কোনো সাধারণ বর্ণনা নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণিক দলিল। এই একটা বাক্যই আসলে পুরো প্রক্রিয়াটাকে সিলমোহর দিয়ে দেয়। সব শেষে একটা বিষয় সত্যি ভাবিয়ে তোলে, প্রাচীন গ্রন্থগুলোতে থাকা এরকম নিখুঁত আর ছন্দময় পুনরাবৃত্তিমূলক ভাষা কিভাবে একটা লিখিত পাঠকে শত শত বছর ধরে একটা স্থায়ী শারীরিক ব্লুপ্রিন্টে পরিণত করতে পারল। একটা সাধারণ বর্ণনা কালের সীমানা পেরিয়ে আজও মানুষের প্রাত্যহিক অভ্যাসে কিভাবে এত অবিকৃতভাবে টিকে আছে, এটা সত্যিই বিস্ময়কর। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। তবে এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবনার জগতে একটা নতুন দরজাই খুলে দিল। আশা করি আজকের এই আয়োজনটি সবার জন্য দারুণ তথ্যবহুল ছিল।